আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রব্বে শালি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বে জিদনি ইলম। আমি বলতেছিলাম আসলে ধারাবাহিকভাবেই পাটের বর্ণনা একেবারে ইতিহাসটা বলা শুরু করছি। এটা আমার চতুর্থ ভিডিও। আমার জন্য দোয়া করবেন যেন আমি অ্যাটলিস্ট এই গত ৩১ বছরে পাট নিয়ে কাজ করতে গিয়ে যেই কষ্টগুলো আমার হয়েছে এবং যেখানে যেখানে আমি শিখছি সে বিষয়গুলো আমাদের দেশে এখন যে প্রচুর পরিমাণে ইয়াং জেনারেশন যারা উদ্যোক্তা হইতে চায় তারা যেন এই পাটের বিষয়টা নিয়ে পাটকে নিয়ে যেন তারা কাজ করতে পারে, কারণ এটা ইম্পোর্ট করা লাগে না, নিজস্ব প্রোডাক্ট, একটু মেধা খাটাইলে এটা লোকালি চালাইতে পারে, এক্সপোর্ট করতে পারে। শত শত ছেলে মেয়ে এখন এটা করে খায় এবং বাংলাদেশের মধ্যে প্রায় 280, জানা মতে, অজানা তো আরও অনেক প্রোডাক্ট আছে, এগুলা তারা করতেছে, সংসার চালাইতেছে, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। তো আপনি করবেন না কেন? এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে পাটের ভবিষ্যৎ কী। তো আমি আজকে এইখানেও বলে রাখি, আবার এটা হয়তো ভুলে যাবো অন্য ইয়েতে বলতে গিয়ে। আসলে পাটের হলো স্কাই দ্য লিমিট। প্রকৃতি যতদিন থাকবে ততদিন পাট থাকবে, আপনি যতদিন থাকবেন ততদিন পাট থাকবে, কারণ আপনি আর পাট একই মাটি থেকে সৃষ্টি। তো আপনার কল্যাণে আল্লাহ তাআলা এক এক দেশে এক এক জিনিস দিছে জানেন। আপনার কল্যাণে পাট দিছে, না হয়তো পাট সৌদি আরবে দিতে পারতো, সৌদি আরবে দিছে তেল। আল্লাহ তাআলার এই হিকমাগুলা বোঝা লাগবে। এই আল্লাহর এই হিকমার মধ্যে হলো আসলে কামিয়াবি। তো আমি গত ধারাবাহিক সিরিজ, যেহেতু এটা গত সিরিজে আমি বলতেছিলাম যে কলকাতা শহরের পাশ দিয়ে, হুগলি নদীর পাড় দিয়েই এই সমস্ত মিলগুলো গড়ে ওঠে এবং এটা তারা এক্সপোর্ট করা শুরু করে। কিন্তু বাদ সাধলো কখন? যখন 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়, এই ভাগে এসেই আসলে মুশকিলে পড়ে যায়। এইখানে গিয়েই এই পাটের এই জন্ম থেকে শুরু করে পাট এক্সপোর্ট করা শুরু করতে যে চমৎকারভাবে করতেছিল সেটার ব্যাঘাত ঘটে এবং এখানে গিয়ে এই পাটের রাজনীতি শুরু হয়। এতদিন ছিল পাটের অর্থনীতি, পাট এইটা যেহেতু সারা পৃথিবীতে তারা এক্সপোর্ট করতেছিল, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছিল, নিজেদের তাদের যে লোকাল যে ব্যবহার এটা করতেছিল এবং তারা অর্থনৈতিকভাবে তারা লাভবান হইতেছিল। কিন্তু যখন 47-এ ভাগ হয়ে গিয়ে পাকিস্তানের পূর্ব পাকিস্তানে পড়ে যায় তাদের কাঁচামাল, আর ইন্ডাস্ট্রি থেকে যায় হইল হুগলি নদীর পাড়ে, তখন তারা আসলেই একটা মুশকিলে পড়ে যায়। ওই মুশকিল থেকে তারা উত্তরণের জন্য ব্রিটিশ ভদ্রলোক এবং আমাদের এই পূর্ব পাকিস্তানের ভদ্রলোক মিলে তারা এই প্রথম 1950-এর দশকের দিকে ভিক্টোরিয়া, এটা হলো আপনার ডেমরায়, ভিক্টোরিয়া জুট মিল চালু করে প্রথম। এর কিছুদিন পরে তারা দেখলো যে এখানে যেহেতু একদম কাছে হয়, আপনার খরচ কমে গেছে, জাস্ট ক্ষেত থেকে এনে নদীর মাধ্যমে বা সারা বাংলাদেশের সমস্ত পাটকে নারায়ণগঞ্জে এনে তারা উঠায়। এবং তারা ওই সময় দুই আদমজি, তাদের ডেজিগনেশনের নামের পরে তাদের আছে, লকব আছে হইল আদমজি। তো দুই আদমজি ভাই এবং ব্রিটিশরা মিলিয়ে এশিয়ার সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড় জুট মিল তৈরি করে হলো আদমজি জুট মিল 1950-এর দশকে। এবং যখন আদমজি জুট মিল হয়, এটার মানে প্রোডাকশান এত বেশি ছিল এবং এটার সারা বাংলাদেশ থেকে যেহেতু সুন্দর পাটটা তৈরি হইতো, এখান থেকে একেবারে তখন এখানে বলে রাখা ভালো, তখন পর্যন্ত ডাইভার্সিফাই জুট প্রোডাক্টের কোনো নামগন্ধ ছিল না। তখন শুধু ট্রেডিশনাল প্রোডাক্ট ছিল, সেটা হলো সালা বস্তা, নুনের বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, এটা দিয়ে বিভিন্ন ধরনের জিও প্রোডাক্ট, এমবেকমেন্টের বিভিন্ন ব্যবহার, এই পাট দিয়ে বস্তা বাঁধ ইয়ে করে হলো তারা এটা দিয়ে বস্তার ভিতরে পাথর ঢুকায় বাঁধে ফেলে এবং এই বাঁধ তৈরি করার পরে সেটার মধ্যে নেটের মতো করে দিয়ে, এটা সয়েল ইরোশন বলে, তো বা সয়েল সেভার ফ্যাব্রিক তৈরি করে
এইটার ব্যাপক কাজে লাগা শুরু হয় এবং আসলে সত্যিকার অর্থে তখন এই ব্যাপক উন্নতি এমনভাবে আদমজি জুট মিল তার কার্যক্রম শুরু করে এবং সারা পৃথিবীতে এক্সপোর্ট করা শুরু করে। বাংলাদেশ ছোট্ট একটা, তখন তো আর পূর্ব পাকিস্তান, তখনও বাংলাদেশ না। আর 1950-এর দশকে এইটা পূর্ব পাকিস্তানের এই যে বিখ্যাত নাম দুই আদমজি ভাই এবং ব্রিটিশরা মিলে যে বড় এই জুট মিলটা করে, এইটার ব্যাপকতায় লাশবন্ত আমাদের বইতে আমরা ছোটোকালে পড়েছি। সেটা হলো নারায়ণগঞ্জকে কেন পাশ্চাত্যের ডান্ডি বলা হয়। ডান্ডি শহরে যেরকম পাট নিয়ে তারা প্রোডাকশান করতো, সারা পৃথিবীতে এক্সপোর্ট করতো, একই রকম নারায়ণগঞ্জের মধ্যে সারা বাংলাদেশ থেকে সমস্ত পাট আসতো, এখানে তৈরি হইতো, এক্সপোর্ট হইতো। ব্যাপক মানুষের কর্মসংস্থান এখানে হয়েছে। আমার আজও মনে আছে, আমি যেতাম এবং সেটা আমি তো গিয়েছি একেবারে আপনার 60-70-এর দশকের দিকে। নানা ওখানে মসজিদের ইমাম ছিলেন, ঢাকা বাজু পাকা লাইনের, এবং আমার চাচতো মামাও একসময় ওখানের মসজিদের ইমাম ছিলেন। আপনারা জানেন সাধু নেতা ওখানে বিখ্যাত যে নেতা, আমার মায়ের ফুফাতো ভাই ছিলেন আমার এলাকায়, সাধু নেতার এলাকায়, একই ইউনিয়নে আমাদের বাড়ি। তো এই যে বিখ্যাত নারায়ণগঞ্জকে কেন পাশ্চাত্যের ডান্ডি বলা হয়, নিশ্চয়ই আপনারা আজকে বুঝতে পারছেন, এই কারণে বলা হইতো। কিন্তু বাদ সাধলো কোথায়? বাদ সাধলো হইল যখন বাংলাদেশ হয় 1971 সালে। এইটা কিন্তু পাটের গোল্ডেন যুগ যাচ্ছিল ওই সময়, গোল্ডেন টাইম। এবং ওরই ধারাবাহিকতায় পাটকে তখন এই সোনালি আঁশ, এই প্রধান অর্থকরী ফসল। এবং যখন 71 সালে দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হওয়া আজকে কথাগুলো বলতে ভয় লাগার কথা না, আগে বলতে ভয়ের ব্যাপার ছিল। তো আসলে কোনো রকম কোনো কিছু অনলাইনে দেখলেই তাকে হ্যারাসমেন্ট করা, তাকে নিয়ে যাওয়া, তাকে এবং আমাদের দেশের অনেক আলেম ওলামাকে আমি জানি নিয়ে গেছেন, তাদের কোনো দোষ ছিল না। তারা হয়তো হকের পক্ষে কথা বলছে। তো হকের পক্ষে কথা বলার পর যদি নিয়ে যেত, এটা তো আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। এটা তো আমি কাউকে এটাতে দোষী করব না। আল্লাহর পক্ষ থেকে আপনার ইমানের পরীক্ষা ছিল। কিন্তু আমার ইমান দুর্বল ছিল। কারণ আমি 2001 সালে যখন ইংল্যান্ডে চলে যাই, আমাকে এখানে পাটের এই কাজ করতে গিয়ে আমার কারখানা দখল করছে প্যালেস্টাইন বাবু নামে এক আমাদের কি বলবো মাস্তান, বলেই ফেললাম, সরি। এবং আমার সেই রায়ের বাজার কারখানা, সেখান থেকে আমাকে তারা উচ্ছেদ করে। তারপরেও আমি অনেক হিকমত ব্যবহার করে ওখান থেকে চুরি করে ফ্যাক্টরি নিয়ে চলে আসে রায়ের বাজারে, আবার বসাই। তো এইটা অন্য গল্প, সেইখানেও পরে যাব। তাহলে যেটা হলো যে এই বাংলাদেশ যখন তার খাদ্য এখানে, তার মেশিন ওখানে কলকাতায়, এবং ওই সময় আমাদের এই ভাষা থেকে পরে এসে আমাদের দেশ স্বাধীনের যে বিষয়টা, এখানে খুব গর্ব করে আমাদের প্রতিবেশী দেশ বলে যে আমরা এই বাংলাদেশ স্বাধীনের জন্য তারা বড় ভূমিকা রাখছে। আজ আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে পাট নিয়ে বড় গর্ব করে আপনি এক্সপোর্ট করতেছেন, ইংল্যান্ডে আমি দেখে আসছি বিভিন্ন শপের মধ্যে মেড ইন বাংলাদেশের জায়গায় লেখা মেড ইন ইন্ডিয়া। কিন্তু আমাদের এই দেশ থেকে হাজার হাজার টন পাট অবৈধভাবে কুষ্টিয়া দিয়ে অবৈধভাবে জলজ্যান্ত মানুষ চলে যায়। শত শত মানুষ এখন দেখলাম চলে গেছে উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা। তো পাট যেতে পারে না, পাট যেতে পারে। এবং এগুলা আমাদের পাটের কালো অধ্যায়। আমি আজকে যে কথাগুলো বলবো, এগুলো আমাদের পাটের কালো অধ্যায়। এই কথাগুলো মানুষ বলে না, বলা হয় নাই। এখন মনে করছি যে হয়তো আর বাঁচবো কয়দিন, কথাগুলো বলে যাই নেক্সট জেনারেশনের জন্য। এরা তো কথা বলার সময় কারো দিকে তাকায় কথা বলে না। সাহসী জেনারেশন এটা, আমরা অত সাহসী ছিলাম না। তা আমি আজকে স্পষ্ট করে কথাগুলো বলে যাব এই কারণে যে এই জাতি, এই নতুন জেনারেশন, সামনে যে ভবিষ্যৎ জেনারেশন, তারা জানুক যে আমরা পাট নিয়ে কেন এই আমাদের হওয়ার পরও আমরা কেন কাজ করতে পারি নাই।
তো সুতরাং এখানে ৭১ সালে দেশ স্বাধীনের সময় আমাদের দেশের মানুষকে তারা হেল্প করছে তাদের স্বার্থে। এই ছোট্ট একটা দেশের ৩ দিকে তাদের এখানে আমাদের যত ভালো ভালো রিসোর্স এগুলাকে তারা নিয়ে যাওয়ার পায়তারাই তারা আমাদেরকে তখন পাকিস্তানের সাথে পাকিস্তানের এই যে পূর্ব পাকিস্তান যেটা আমাদের এখন বাংলাদেশ, এইটাতে প্রচুর পরিমাণে হেল্প করছে। এইটা আমাদের দেশ স্বাধীন শুধু ভাষার জন্য, শুধু তা না, এই দেশটা আমরা স্বাধীন করে পরাধীন, এই কথাটা স্পষ্ট জেনে রাখেন। আমরা স্বাধীন করেও পরাধীন, এবং সেটা আমাদের পেঁয়াজ থেকে, ডিম থেকে, আমাদের এই যে কিছু হইলেই আমাদের ভিসা বন্ধ করে দেয়া, এই জিনিসগুলো তো আছেই। সুতরাং আপনারা এখনও আমি কন্টিনিউ ধারাবাহিকতা রেখে যাব, কারণ আমার আজকে মুড আসছে আলহামদুলিল্লাহ। আমি কথাগুলো বলে যাব। এটা যে 11 মিনিট হয়ে গেছে, এটা বন্ধ করে দিচ্ছি। আবার আমি পঞ্চম আমাদের ভিডিও যেটা সেটা শুরু করতেছি। আপনারা সাথে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।